চট্টগ্রাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর্থিক বিবরণী পরীক্ষা এটা 10 নম্বর অবশ্যই থাকবে। শিক্ষার্থীরা এটা পারে না, অনেকে বলে বারবার প্রশ্ন করে, ওরা বলে আমরা পারি না। আসলে এটা খুবই সহজ, একটু চেষ্টা করলে পারবেন। এই ধরনের ক্লাস আমি একটি 43 নম্বর ক্লাসে দিয়েছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 44। 43 নম্বর একটু দেখে নিয়ে ক্লাসটি হবে একটু অন্যরকম, কারণ প্রশ্ন বা বই ছাড়া অঙ্ক করা যায় না। কিন্তু আমি আজকে শেখাবো প্রশ্ন বা বই ছাড়া অঙ্কটি শেখাতে। আমার অডিও সাউন্ড শুনে শুনে আপনি ক্লাসটি করতে পারবেন। কোনো বই লাগবে না, হয়তো কোয়েশ্চেনও লাগবে না। লাগলে কোয়েশ্চেন আমি 2019 সাল বোর্ড ইউজ করছি, লাগলে দেখতে পারেন, আশা করি দেখতে হবে না। আপনি বিছনায় শুয়ে শুয়ে ক্লাসটি করতে পারবেন। করার পর আপনার মনে হবে আপনি একজন ঘুমন্ত অংশীদার হয়ে গেছেন আমাদের ক্লাসের সাথে। প্রয়োজনে গাড়িতে বসে বসে বা বাসায় বসে বসেও অবসরের সময় শুনতে পারবেন। এটা একটু অডিও সাউন্ডের ক্লাস। আমার ক্লাস, প্রতিটি ক্লাস আমি চেষ্টা করি একটু ব্যতিক্রমধর্মী ক্লাস নিতে। তবে আমার ক্লাস অবশ্যই আপনারা মনোযোগ দিবেন, তারা বুঝতে পারবেন, যেহেতু একটু ব্যতিক্রমধর্মী। মনোযোগ দিলে অবশ্যই একটু অন্যরকম আরাম হবে। আর্থিক বিবরণীতে শুরু করার আগে আর্থিক বিবরণী বইয়ের কয়েকটি উদাহরণ অথবা ক্লাস থেকে কিছু আর্থিক বইয়ের অঙ্ক ধারণা করবেন। ধারণা করলে ক্লাসটি আপনার বুঝে মজা পাবেন। আর্থিক বিবরণীতে সাধারণত দুইটি পার্ট আছে, একটি রেওয়া মিল, একটি সমন্বয়। আজকে আলোচনা করব রেওয়া মিল আইটেম কে কোথায় বসে। রেওয়া মিল কোথায় বসে সেটা জানতে পারলে আপনি অনেক অঙ্ক, রেওয়া মিলের প্রায় আর্থিক বিবরণীর 80% অঙ্ক আপনি শেষ হয়ে যাবে। সমন্বয় পরে আলোচনা করব। স্ক্রিনে দেখুন দুইটি অংশ দেখা যাচ্ছে, বিশদ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক বিবরণীর কয়টি অংশ? দুইটি অংশ, বিশদ বিবরণী আর একটা আর্থিক অবস্থা বিবরণী। বিশদ বিবরণীতে কী বসে? আই অর্থাৎ আয়গুলো, আর অর্থ ব্যয়গুলো। আর আর্থিক অবস্থা বিবরণীতে বসে এএলপি, এ মানে সম্পদ, এল মানে দায়, পি মানে অর্থাৎ মালিকানা সত্ত্ব। অর্থাৎ ব্যয় হলে বসবে বিশদ বিবরণীতে, সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে। আমি কয়েকটি উদাহরণ স্ক্রিনে দিয়েছি, যেমন বেতন পরিচালন ব্যয়তে, বিনিয়োগের সুদ অপরিচালনাতে বসবে, প্রাপ্য হিসাব চলতি সম্পদে, আয়কর মালিকানা সত্ত্বে বসবে। হ্যাঁ, তাহলে শুরু করছি। চট্টগ্রাম বোর্ড 2019 সাল এই সিস্টেমে। 1, অঞ্জলি ট্রেডার্স, হাতে নগদ চলতি সম্পদ, মজুত পণ্য প্রারম্ভিক বিপন্ন ব্যয়, ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, বিক্রয় বিক্রয় কলামে, ফেরত দুই পাশে আছে। ডেবিট দিকে থাকলে সেটি বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বাদ যাবে, আর ক্রেডিট থেকে থাকলে সেটা ক্রয় থেকে বাদ যাবে, ক্রয় ফেরত। অফিস খরচ পরিচালন ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিচালন ব্যয়তে অনাদায়ী পাওনা থেকে বাদ যাবে। আমদানি শুল্ক পরিচালন ব্যয়, বিক্রিত পণ্য ব্যয়, জাহাজ ভাড়া পরিচালন বিক্রিত পণ্য ব্যয়। আবার বলছে আমদানি শুল্ক, বিক্রিত পণ্য ব্যয়, জাহাজ ভাড়া, বিক্রিত পণ্য ব্যয়। দীর্ঘমেয়াদী দায় 15% বিনিয়োগ, স্থায়ী সম্পদ বা বিনিয়োগ কলামে লিখলে ভালো হবে, বিনিয়োগ কলামে লিখলে ভালো। উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ যাবে, মূলধন মালিকানা সত্ত্বে বসবে। 2 নম্বর অঙ্ক চট্টগ্রাম বোর্ডে 19 সালের মেঘনা রিসোর্ট। মেঘনা রিসোর্ট অঙ্ক একটি সেবামূলক অঙ্ক। একটি হাতে নগদ চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, অগ্রিম বীমা চলতি সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, অনুপার্জিত সেবায় চলতি দায়, 10% ঋণ দীর্ঘমেয়াদী দায়, মূলধন মালিকানা সত্ত্ব, উত্তোলন মূলধন থেকে বাদ যাবে, মালিকানা সত্ত্বতে বসবে। সেবায় আয় কলামে, বিজ্ঞাপন খরচ ব্যয়তে, বেতন খরচ ব্যয়, সাপ্লাইজ খরচ ব্যয়তে। তা আমরা এখন যাব সিলেট বোর্ড 2019 সাল সিলেট বোর্ডে যাব। 1 নম্বর অঙ্ক আদিলা ট্রেডার্স, একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক। ব্যাংক জমা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, ইজারা সম্পত্তি
স্থায়ী সম্পদ, পারমাণবিক পণ্য বিক্রিত পণ্য ব্যয়, মজুরি বিক্রিত পণ্য ব্যয়, ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়, মণিহারি পরিচালন ব্যয়, 10% বিনিয়োগ কলামে, উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ যাবে। আসবাবপত্র স্থায়ী সম্পদ, মূলধন মালিকানা সত্ত্ব, বিক্রয় আয় কলামে বা আয়তে বা বিক্রয়তে, প্রদেয় হিসাব চলতি দায়, বকেয়া বেতন চলতি দায়, 12% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়। 2 নম্বর অঙ্ক ইত্তিসাম ট্রেডার্স, এটি একটি এটাও ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক। দেখেন, পারমাণবিক পণ্য বিক্রিত পণ্য ব্যয়, পণ্য ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ, মূলধন মালিকানা সত্ত্বে বসবে, বিক্রয়তে বিনিয়োগের সুদ অপরিচালনা নয়, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ বিক্রিত পণ্য ব্যয়তে, উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ, অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, ব্যাট চলতি হিসাব ডেবিট দিকে থাকার কারণে চলতি সম্পদ হবে, অথবা টিকাতে ব্যালেন্স বিট হিসাবে ডেবিট থেকে বসবে। 10% বিনিয়োগ কলামে, বেতন পরিচালন ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন চলতি সম্পদ, জাহাজ ভাড়া বিক্রিত পণ্য ব্যয়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, নগদ তহবিল চলতি সম্পদ, কল কবজা স্থায়ী সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় নোট চলতি দায়। আমরা এখন যশোর বোর্ড যাব। সিলেট বোর্ড শেষ করেছি, যশোর বোর্ড 2019 সালের প্রশ্ন। 1 নং প্রশ্ন, মেসার্স মিঠুন এন্টারপ্রাইজ, এটা সেবামূলক অঙ্ক। হ্যাঁ, মূলধন মালিকানা সত্ত্ব, 6% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, বিজ্ঞাপন ব্যয়, কমিশন ডেবিট দিকে থাকার কারণে ব্যয়, যদি ক্রেডিট দিয়ে থাকতো আয়তে বস্তু, নগদ তহবিল চলতি সম্পদ, বেতন ব্যয়, সেবায় আয়তে, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, অনুপার্জিত সেবায় চলতি দায়, আসবাবপত্র স্থায়ী সম্পদ, ভ্রমণ খরচ ব্যয়তে। 2 নম্বর অঙ্ক রিমন ট্রেডার্সের অঙ্ক। পারমাণবিক পণ্য বিক্রিত পণ্য ব্যয়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, 5% বিনিয়োগ কলামে, পণ্য ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, বিক্রয়তে, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, সাপ্লাইস চলতি সম্পদ, উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ যাবে, তার মূলধন মালিকানা সত্ত্বে, ভাড়া খরচ পরিচালন ব্যয়, বেতন খরচ পরিচালন ব্যয়, পণ্য ফেরত ডেবিট থেকে থাকার কারণে বিক্রয় থেকে বাদ যাবে, ক্রেডিট টিকিটটা ক্রয় থেকে বাদ যাবে, অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, কমিশন আয় অপরিচালন আয়, হাতে নগদ চলতি সম্পদ। এখন যশোর বোর্ড শেষ করেছি আমরা। এখন শেষ বোর্ড বরিশাল বোর্ড 19 সাল 2019 সাল শেষ বোর্ড 19 সালের শেষ প্রশ্ন। 1 মাহাদি অ্যান্ড সন্স ক্রয় বিক্রয় সংক্রান্ত। 1 নম্বর অঙ্ক, নগদ তহবিল চলতি সম্পদ, পারমাণবিক পণ্য বিক্রিত পণ্য ব্যয়, পণ্য ক্রয় বিক্রিত পণ্য, বিক্রয়তে, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ, অর্থাৎ বিক্রিত পণ্য ব্যয়তে বসবে ক্রয় ফেরত, বেতন পরিচালন ব্যয়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়, মূলধন মালিকানা সত্ত্বে, আসবাবপত্র স্থায়ী সম্পদ, 6% ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, চালানি কারবারে প্রেরিত পণ্য চলতি সম্পদ। 2 নম্বর অঙ্ক মেসার্স জহির অ্যান্ড সন্স নগদ তহবিল ও ব্যাংক জমা চলতি সম্পদ, ক্রয় বিক্রিত পণ্য ব্যয়, 10% বিনিয়োগ, এটা বিনিয়োগকে লেখা যাবে আলাদা করে, অথবা স্থায়ী সম্পদও লিখলেও সমস্যা হবে না। মণিহারি পরিচালন ব্যয়, মজুরি বিক্রিত পণ্য ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়, বিক্রয়তে বসবে, বিক্রয়কর্মী কমিশন পরিচালন ব্যয়, অফিস সরঞ্জাম চলতি সম্পদ স্থায়ী সম্পদ, পারমাণবিক পণ্য বিক্রিত পণ্য ব্যয়, মূলধন মালিকানা সত্ত্বে মূলধন হিসেবে বসবে, প্রদেয় হিসাব
চলতি দায়, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, আন্তঃপরিবহন অর্থাৎ ক্রয় পরিবহন, এটি বিকৃত পণ্যবাহীতে বসবে। উত্তোলন মালিকানা সত্ত্বে মূলধন থেকে বাদ যাবে। তা আমি একটু অন্যভাবে প্রত্যেকটা আইটেম কোথায় কোথায় বলবো শিখিয়েছি। আশা করি এই ক্লাসটি করলে এখানে প্রায় কয়টি অঙ্ক, 16টি অঙ্ক। এই 16টি অঙ্ক যদি ভালো মতো বুঝতে পারেন আপনারা, আশা করি আর্থিক বিবরণী কে কোথায় বলবে বুঝতে পারবেন। তো দ্বিতীয় অংশটি সমন্বয়, সেটা আমরা পরে আলোচনা করব। তা বারবার এই ক্লাসটি দেখার জন্য বা শোনার জন্য বারবার বলতেছি, তাহলে আপনারা আর্থিক বিবরণী আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। কয়টি অঙ্ক? 16টি অঙ্ক। সবার যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল স্ক্রিনে দেখুন ইলমা বুক শেলফ, সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদেরকে উৎসাহ দেন, আমরা নতুন নতুন সিস্টেমে ক্লাস দিব। আবার বলছি, আমাদের একটু ডিফারেন্ট টাইপের ক্লাস, একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকৃত হবে। তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থাকুন।